ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 যখন শুরু হবে তার ঠিক আগ মুহূর্তে সবাই বলছিলেন 48টি দল খেলবে প্রথমবারের মতো এত লম্বা সময় ধরে ওয়ার্ল্ড কাপ। এটা কি একটু বোরিং হবে কিনা, একটু স্লো লাগবে কিনা, কিন্তু না, তেমনটা একেবারেই হয়নি। আমরা খুব এনজয় করেছি এবং কখন শুরু হয়েছে কখন শেষ হয়ে যাচ্ছে এটাই আমরা এখন অবাক হচ্ছি যে এত দ্রুত শেষ হয়ে গেল। এবং এবারে বিশ্বকাপে অনেক অনেক চমক ছিল, অনেক কিছু ঘটেছে এবং ফাইনাল নিয়ে আমরা সবাই সুপার এক্সাইটেড। কারণ 1966 সেই সময়ে কিন্তু আর্জেন্টিনা স্পেন মুখোমুখি হয়েছিল, তবে সেটা গ্রুপ পর্বে। ঠিক এত বছর পর বিশ্বকাপে তারা আবারও মুখোমুখি হচ্ছে এবং সেটা ফাইনালে। আর ফাইনালে রয়েছেন দ্য গ্রেটেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড লিওনেল মেসি, অন্যদিকে লামিন ইয়ামাল। খুবই কাকতালীয় ব্যাপার যে এবারের বিশ্বকাপে লামিন ইয়ামালের জন্মদিন ছিল ঠিক যেদিন তারা ফ্রান্সের সঙ্গে খেললেন, অর্থাৎ সেমিফাইনাল খেললেন। এবং অবশ্যই এই জয় তার জন্মদিনের অনেক বড় উপহার। তিনি 19 বছরে পা দিয়েছেন। অন্যদিকে লিওনেল মেসি তিনি কিন্তু 24 জুন তার 39 বছরে পা দিয়েছেন। 39-19 বিষয়টা কিন্তু খুব দারুণ এবং বিশ্বকাপের মাঝেই তাদের জন্মদিন উদযাপন। সো প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি টেলিক্যাশ প্রেজেন্স টিবিএস ম্যাচ অ্যানাটমিতে। সঙ্গে রয়েছে মৌ, আর আমার সঙ্গে আছেন ফরমার ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম, আমাদের সবার ভালোবাসার জাহিদ হাসান এবেলি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। যদি এবার আর্জেন্টিনা বিশ্বকাপটা নেয়, লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ওঠে, তাহলে কিন্তু প্রথমবারের মতো একজন অধিনায়ক ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিতবেন। না, এটা তো বিশাল একটা ব্যাপার হবে এবং মেসির জন্য বা মেসির সাথে এটা যায় আর কি আমার কাছে যদি মনে হয়। বিকজ আপনি যেটা শুরুতে বলছেন দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম, হ্যাঁ, এটা তো এখন আসলে সবাই বলছে এবং এটার আর কোনো কোশ্চেন নেই এখন। 2022 ওয়ার্ল্ড কাপের আগে মেসিকে নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। মেসি ওয়ার্ল্ড কাপ জিততে পারে না, মেসি ক্লাবের প্লেয়ার, এরকমই কিন্তু অনেক কথা হয়েছে। বাট 2022 ওয়ার্ল্ড কাপ জেতার পরে কিন্তু সেটা তারা রিলিফ করে ফেলেছে। সো মেসি ইজ নাও প্রেশারলেস, কোনো প্রেশার নেই। যার কারণে কিন্তু এই ওয়ার্ল্ড কাপে দেখবেন যে থ্রু অফ দ্য ওয়ার্ল্ড কাপ মানে যেভাবে পারফরমেন্স করছে আমার কাছে মনে হয় যে আনবিলিভ। এবং আপনি শুরুতে যেটা বলেছেন যে 39 বছর একজন বয়সী প্লেয়ার, মানে ম্যাচ বাই ম্যাচ তার পারফরমেন্স ছাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই জায়গা থেকে আমি বলবো যে লিওনেল মেসি এটা ডিজার্ভ করে। এবং আরেকটা তথ্য হলো যেটা লিওনেল মেসি এটা নিয়ে 3টা ফাইনাল খেলবে, রাইট? একটা চ্যাম্পিয়ন হয়েছে, একটা রানার আপ হয়েছে 2014-তে, যেটা জার্মানিতে হেরে যায়। ইভেনচুয়ালি এই ফাইনালটা তার স্পেনের সাথে খেলতে চাচ্ছে। আমি যদি ভুল না করে থাকি, ওই দুইটা ফাইনালের ওই দুইটা ওয়ার্ল্ড কাপে কিন্তু বেস্ট প্লেয়ার ছিল মেসি, রাইট? গোল্ডেন বল পেয়েছে মেসি। সো প্রবাবলি এটাতেও কিন্তু মেসি পাবে, এটা নো ডাউট। এখন পর্যন্ত যে পারফরমেন্স সে করে যাচ্ছে, দ্যাট মিনস 3টা ফাইনাল মানে 3টা ওয়ার্ল্ড কাপের সে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হচ্ছে। সো এটা কিন্তু আরেকটা হিস্ট্রি বা রেকর্ড হচ্ছে। সো মেসি মানেই রেকর্ড। সো আপনি যেটা বলছেন ব্যাক টু ব্যাক দুইটা ক্যাপ্টেন হিসেবে যদি ওয়ার্ল্ড কাপ পায়, সেটা তো আমার কাছে মনে হয় যারা আর্জেন্টিন ফ্যান আছে বা যারা ফুটবল সমর্থক আছে, যারা ফুটবলকে ভালোবাসে, তারা সবাই চায় মেসি ওয়ার্ল্ড কাপটাও জিতুক। এবং সে যেভাবে পারফর্ম করে যাচ্ছে অ্যাজ এ টিম, আমিও চাই যে মেসি ওয়ার্ল্ড কাপটা জিতুক। ডেফিনেটলি। এবার বিশ্বকাপ শুরুর আগে যখন আমরা শুনলাম যে মেসি খেলছেন, তখন কিন্তু অনেক অনেক কথা বলেছেন যে হয়তো তিনি বিশ্বকাপ পেয়ে গত বিশ্বকাপে যেভাবে তিনি বিদায় নিলেন খুব সুন্দর ছিল, এবার বিশ্বকাপটা খেলা ঠিক হচ্ছে না। কিন্তু তিনি যেরকম পারফরমেন্স দেখিয়েছেন প্রত্যেকটি ম্যাচে, শুরুর দিকের 5 গোলের কথা চিন্তা করুন, যে আর্জেন্টিনার 5 গোল, লিওনেল মেসিরও 5 গোল, বিশ্বকাপে তার প্রথম হ্যাটট্রিকটাও তিনি এবারে বিশ্বকাপে করেছেন। সো সব মিলিয়ে কিন্তু তিনি সেটা প্রুফ করেছেন থ্রু দ্য টুর্নামেন্ট, রাইট? না, মেসিকে নিয়ে তো আসলে মেসির প্রুফ করা বা মেসির প্রমাণ করার এটা সে ওইটা আমার কাছে মনে হয় ফিল করে না। সে জাস্ট সেদিনও তার একটা ইন্টারভিউ দেখলাম তার জন্মদিন আগে, সে বলছে যে আমি যতদিন পর্যন্ত ফুটবলটাকে মাঠে এনজয় করব ততদিন পর্যন্ত খেলবো। যখন আমি এনজয় করতে পারবো না, যখন আমার বাচ্চারা এনজয় করবে না আমার ম্যাচ, তখন আসলে আমি আর খেলবো না, খেলাটা ছেড়ে দিব। সো আমরা কিন্তু মেসির খেলাকে এনজয় করছি, রাইট? হ্যাঁ, আমরা কিন্তু অনেক প্লেয়ারের খেলা কিন্তু এনজয় করি না, হ্যাঁ, বলি যে তার এখন খেলা ঠিক না। বাট আমরা এখনো চাই যে মেসি আরো 2-3 বছর খেলুক। এই ওয়ার্ল্ড কাপে সে যেভাবে পারফরমেন্স দেখাচ্ছে, এবং আপনি যেটা বলছেন যে শুরুতে 5 গোল করেছে, থ্রু অফ দ্য টুর্নামেন্ট 8 গোল করে ফেলেছে, 4টা অ্যাসিস্ট, এবং প্রত্যেকটা ম্যাচেই কিন্তু তার মোমেন্টস রয়েছে, ম্যাচ উইনিং মোমেন্টস রয়েছে। আপনি যদি দেখেন এগেনস্ট ইংল্যান্ড, হ্যাঁ, যখন আসলে কোনোভাবেই গোল হচ্ছিল না, কোনোভাবেই ইংল্যান্ড আর্জেন্টিনা কোনো স্পেস দিচ্ছিল না, 55 মিনিটে গোল কনসিড করে ফেলেছে, তখন কিন্তু আসলে আর্জেন্টিনা একটু স্ট্রাগল করছিল, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল। তখন কিন্তু আসলে দেখবেন যে মেসি অপোনেন্ট হাফের প্রত্যেকটা স্পেসে কিন্তু সে গিয়ে কিন্তু খেলার আর মোমেন্টসগুলি চেঞ্জ করতে চাচ্ছিল। বাট আলটিমেটলি যখন হচ্ছিল না, তখন
যখন তারা যেটা করলো, এটা আসলে মেসি আমার মনে হয় যে দ্যাট প্লেয়ার সেই এটা করতে পারে। এছাড়া আমি পৃথিবীতে অন্য কোনো প্লেয়ারকে আসলে এইসব মোমেন্টস এই ধরনের জিনিসগুলি করতে দেখি না। সে যেটা করেছে, সে রাইট ফ্ল্যাঙ্ক ওভারলোড করেছে, ওখান থেকে একের পর ক্রস করেছে, তাদের চ্যানেল ব্রেক করার চেষ্টা করেছে, আলটিমেটলি তো সেটা তারা করেছে। হ্যাঁ, সো এটা তো মেসি ধারাই সম্ভব। ইভেনচুয়ালি যেটা বললাম যে এই পর্যন্ত 7টা ম্যাচ তারা খেলেছে, 7টা ম্যাচেই দেখবেন যে ইম্প্যাক্টফুল পারফরমেন্স ছিল মেসির। একটা ম্যাচে সাবস্টিটিউট নেমেছে, ওইটাতেও নেমে সে গোল করেছে। সো এখনও আমি মনে করি স্কলোনির গেম প্ল্যানের সব থেকে বড় অংশ হলো লিওনেল মেসি। হ্যাঁ, ডেফিনেটলি, এবং তার প্লেয়াররা তাকে যেভাবে সাপোর্টটা দেয়, ওইটা আসলে আমি বলবো যে অন দ্য ফিল্ড বিশাল একটা হেল্প করে তাকে পারফরমেন্সে। শুধু তার প্লেয়াররা তাকে সাপোর্ট দেয় না, লিওনেল মেসিও তো তার পুরো প্লেয়ারকে এক্স্যাক্টলি, আমি ওই পয়েন্টে আসছিলাম যে মেসি আসলে যখন আসলে একটা বড় স্ট্রাগল টাইম বা একটা ফ্রাস্ট্রেটেড পজিশন তৈরি হয়, তখন কিন্তু ওইটা ব্রেকডাউনটা কিন্তু মেসির মাধ্যমে আসে। হ্যাঁ, এটা তো তার টিম প্লেয়াররা সবাই জানে, এবং মেসির প্লেয়াররা তাকে ওই স্পেসটা করে দেয়, এবং মেসি ওইখান থেকে ওই জিনিসগুলিকে কিন্তু ইমপ্লিমেন্ট করে। সো আমি বলবো যে এই ওয়ার্ল্ড কাপে যদি দেখেন, আপনি যেটা বলেছেন যে ওয়ার্ল্ড কাপ শুরুর আগে আমরা মেসি কিনা অনেক কথা বলেছিলাম যে প্রপার 90 মিনিটস খেলবে কিনা, গেম টাইম কতটুকু সময় যাবে, 45 মিনিটস পরে সে রেস্ট নেবে কিনা। বাট আপনি যদি দেখেন লাস্ট 4টা ম্যাচে সে কত সময় গেলে, পুরো ম্যাচে কিন্তু খেলেছে। 2টা ম্যাচ সে 120 মিনিট করে খেলেছে, আর 2টা ম্যাচ প্রায় 90+ মিনিট পর্যন্ত সে কিন্তু মাঠে ছিল, কোনো ম্যাচে কিন্তু সে উঠেনি। সো দ্যাট মিনস হি হ্যাভ দ্য স্ট্রেংথ, এবং তার ওই মেন্টাল স্ট্রেংথটা রয়েছে। ইভেনচুয়ালি ইংল্যান্ডের সাথে যদি দেখেন, অনেকগুলি ড্রিভেলে কিন্তু সে সাকসেস হয়েছে, 3-4 প্লেয়ার কিন্তু তাকে আটকাতে পারছিল না। একটা সময় হ্যারি কেইনরা আসলে তাকে আটকাতে গিয়েও কিন্তু পারেনি। আপনি যদি মুভমেন্টসগুলি দেখেন, দ্যাট মিনস আমার কাছে মনে হয় সে এখন ওই স্ট্রেংথ নিয়ে খেলছে। তো এটা তো আর্জেন্টিনার জন্য বিশাল একটা স্ট্রেংথ। তো ওই জায়গা থেকেই কিন্তু দেখবেন যে লাস্ট 4টা ম্যাচ তারা যেভাবে একটু বিপদে পড়ে গিয়েছিল, ওইখান থেকে কিন্তু তারা আবার ওভারকাম করেছে। বিকজ অ্যাজ এ টিম আর্জেন্টিনা আমি বলবো যে মোর স্ট্রেংথ এবং মোর কনফিডেন্ট তারা এখন এই মুহূর্তে। ওই জায়গাটাই কিন্তু তারা ম্যাচগুলি বের করে নিয়েছে। ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচের আগে অনেকেই যখন গোল কনসিড করে হয়তো ধরে নিয়েছিল যে এই ম্যাচ হয়তো ব্যাক করতে পারবে না। বাট আপনাকে বুঝতে হবে, যখন লিওনেল মেসির মতো প্লেয়ার টিমে থাকবে, আনপ্রেডিক্টেবল প্লেয়ার, সে যে ম্যাচ যেভাবে হোক বের করবে। আপনি যদি সেকেন্ড গোলটা দেখেন, যেটা সে রাইট ফুট থেকে ক্রস করছে, হ্যাঁ, স্পেন্স এবং সম্ভবত ওখানে একটা মিডফিল্ডার ছিল, হ্যাঁ, তারা ধরে নিয়েছিল সে লেফট ফুটে ক্রস করবে, বাট সে যেটা লেফট ফুটে দেখিয়ে রাইট লেগ দিয়ে ক্রস করেছে, এবং লাউতারো মার্টিনেজ দুর্দান্ত ফিনিশ করেছে। সো এটা কিন্তু তাদের গেম প্ল্যান অংশ। সো আমি বলবো যে এই আর্জেন্টিনা এখন খুবই দুর্দান্ত, এই আর্জেন্টিনা বেশ কনফিডেন্ট। সো এইটাই কিন্তু তাদের অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড একটা মেন্টাল স্ট্রেংথের জায়গা। সব থেকে বড় ব্যাপার হলো যে টিমের সব প্লেয়াররা, কোচিং স্টাফরা মেসিকে যেভাবে ওন করে, এইটাই কিন্তু অন দ্য ফিল্ড বিশাল একটা স্ট্রেংথ হিসেবে কাজ করে। অ্যাট দ্য সেম টাইম মেসি বাকি প্লেয়ারদেরকে আসলে যেভাবে প্রোটেক্ট করে, ইভেনচুয়ালি তাদের যেভাবে সাপোর্ট দেয়, এটা তো আমি বলবো যে এই ওয়ার্ল্ড কাপের অন্যান্য দল থেকে এই আর্জেন্টিনা দলটার এই শক্তিটা সব থেকে বেশি। একদম একদম আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। এবং আমার কাছে একটা ব্যাপার যেটা মনে হয় যে আমরা যদি আলাদা করে বলি, ইংল্যান্ডের সাথে অনেক সাফার করেছে এমনটা আমি বলবো না, মানে আমি অ্যাজ এন অডিয়েন্স, কারণ আমি তো আপনার মতো এতটা ভালো বুঝি না বা জানি না, কিন্তু অ্যাজ এন অডিয়েন্স আগের যে 3টা ম্যাচ আমরা দেখেছি, কাবো ভের্দে, মিশর এবং সুইজারল্যান্ড, ডেফিনেটলি আমি হতাশ হয়েছি। বাট ইংল্যান্ডের সঙ্গে যে খেলাটা আর্জেন্টিনা দেখিয়েছে, আমার কাছে মনে হয় যে দ্যাট ওয়াজ ট্রিমেন্ডাস, খুব ভালো ছিল। এক্স্যাক্টলি, ওই 3টা ম্যাচের থেকে ইংল্যান্ড ম্যাচের খেলাটা অনেক গোছানো ছিল, তারা ফ্রাস্ট্রেটেড কম ছিল, তারা জানে গোল ইজ মানে আলটিমেট চয়েসের আসবেই গোল। হ্যাঁ, তারা ওইভাবেই কিন্তু প্ল্যান করছে। বাট ইংল্যান্ড যেটা করছে, ইংল্যান্ড একটা বড় ভুল করছে। হ্যাঁ, ইংল্যান্ডে ভুলের টেম্পারটা ধরে রাখতে পারেনি, টেম্পার ধরতে পারেন, তারা গেম প্ল্যানে বিশাল ভুল করছে। তারা যেটা করছে যে 55 মিনিটে তারা যখন গোল দিয়েছে, তারা তারপর থেকে 11 জন প্লেয়ার সবাই নিচে নেমে গেছে, লো ব্লকে চলে গেছে। তো আর্জেন্টিনার মতো দলকে যখন আপনি অ্যাটাকের জন্য আপনি তাদেরকে আমন্ত্রণ জানাবেন, তারা তো এটা কনসিডার করবে না। তারা একের পর অ্যাটাক করতেছিল, হয়তো মাঝখান থেকে চ্যানেল ব্রেক করতে পারেনি, তারপর উইং থেকে প্রচুর ক্রস করছে। আর একটা জিনিস যেটা করেছে, আপনি যদি ফার্স্ট গোলটা এনজো ফার্নান্দেসে দেখেন, এনজো ফার্নান্দেস চেলসিতে যেটা করে, সবসময় লং রেঞ্জ শুট করে। হ্যাঁ, তার লং রেঞ্জ শুট খুবই ভালো। লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি আপনি দেখেন, হল্যান্ডের সাথে সে একটা লং রেঞ্জ শুট করেছে, পোস্টে লেগে লাস্ট ওয়ার্ল্ড কাপে, হ্যাঁ, হল্যান্ডের সাথে সেটা বের হয়ে গেছে। তো তার কিন্তু এই ধরনের এক্সপিরিয়েন্স আছে। মেসি যেটা করেছে, সে দেখছে যে এনজো ফার্নান্দেস একের পর এক লং রেঞ্জ শুট করছে, তো যখন মেসির কাছে বলটা আসলো, হ্যাঁ, সে কিন্তু আর লেট করেনি, সাথে সাথে সে এনজো ফার্নান্দেসকে দিয়েছে, এবং এনজো তো ওখান থেকে আসলে দুর্দান্ত একটা প্লেসিং শটে গোল করেছে। সো এনজো ফার্নান্দেস ওই ম্যাচের কিন্তু অন্যরকম একটা ইম্প্যাক্টফুল প্লেয়ার ছিল। আর সব থেকে মেইন ব্যাপার হলো, ওই ম্যাচটা যদি একটু টেকনিক্যাল আলোচনার দিকে আমরা যাই, সেটা হলো যে আপনি দেখবেন যে ইংল্যান্ড দল দুইটা চেঞ্জ নিয়ে নেমেছিল। তার স্পেন্সকে লেফট ব্যাকে স্টার্ট করেছে, রজার্সকে রাইট স্ট্রাইকার হিসেবে স্টার্ট করেছে, আর সিমিওনিকে স্টার্ট করেছে আপনার স্কলোনি। হ্যাঁ, এটা কিন্তু একটু টেকনিক্যাল ছিল। এই জন্য দেখবেন যে ফার্স্ট হাফটা তেমন কিন্তু ভালো হয়নি, একটু বোরিং ছিল, একটু ফাইট ছিল, মারামারি ছিল দুই দলের ভিতরে, হ্যাঁ, এগ্রেসিভ ছিল। হ্যাঁ,
বেলিংহাম একটু চেতে গেলেন এবং right. লিওনেল মেসির সাথে একটু ঝামেলা হলো। হ্যাঁ, তো এটা বেলিংহাম ঠিক করেনি, এটার তো প্রতিশোধ তারা দিয়ে দিয়েছে। তো মেইন পয়েন্ট হলো যে ইংল্যান্ড যখন গোলটা দিয়েছে তারপরে তারা একটা বিশাল বড় ভুল করেছে, তারা সবাই লো ব্লকে চলে গিয়েছে, ইভেনচুয়ালি হ্যারি কেনকেও কাউন্টার অ্যাটাকে সামনের দিকে উঠতে দেয়নি থমাস টুকেল এই ভুলটা করেই কিন্তু ম্যাচটা আর্জেন্টিনাকে দিয়ে দিয়েছে। তারপর আর্জেন্টিনা আসলে ওই মাঝখান থেকে চ্যানেল ব্রেক করতে চেয়েছিল, পারেনি, তারপর তারা ফ্লাঙ্কিগুলি ইউজ করেছে, লং রেঞ্জ শুট করেছে, আলটিমেটলি তারা ম্যাচটা বের করে নিয়েছে। আর ইংল্যান্ড তাদের গেম প্ল্যানে ভুল করাতেই আমি বলবো যে আর্জেন্টিনার, আপনি যেটা বলছেন যে লাস্ট 15 মিনিটস তারা যেভাবে এগ্রেসিভ ছিল, একটা সময় আমরা ধরে নিয়েছি গোল হবেই, এবং সেটা তো তারা করে ম্যাচ জিতেছে। এবং লাস্ট 3টা ম্যাচও কিন্তু তারা স্ট্রাগল করছিল, বাট আলটিমেটলি দলের স্ট্রেংথটা ওইখানেই। তারা জানে যে ম্যাচ পিছিয়ে পড়লো, আমাদের দলে আসলে ম্যাচ উইনিং প্লেয়ার আছে, ইভেনচুয়ালি তাদের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ দুর্দান্ত করছে। আর স্কোলেনি যে সব থেকে বড় কাজটা করছে, টেকটিক্যাল যে চেঞ্জগুলি করেছে, তারা ম্যাচে নেমে প্রচন্ড ইম্প্যাক্টফুল ফুটবল খেলেছে। লাইক রদ্রিগো ডি পল, মন্টিয়েলকে যেভাবে সাপোর্ট করেছে লিওনেল মেসিকে, ইভেনচুয়ালি লাউতারো মার্টিনেজও দুর্দান্ত করেছে। আর শুরুর প্রথম চেঞ্জটা খুব ইম্পর্টেন্ট ছিল, ক্রুশাল ছিল, নিকো গঞ্জালেসের। আপনি দেখবেন চেঞ্জটা, সে তালিয়াফেকে উঠিয়ে নিকো গঞ্জালেসকে ওখানে নামিয়েছে, এবং তালিয়াফেকে ওঠার পরে নিকো গঞ্জালেস ওই ফ্লাঙ্ক এরিয়া থেকে প্রচুর ক্রস করছে, ইভেনচুয়ালি থার্ড ম্যান রান করে ইংল্যান্ডের ডিফেন্সিভ অর্গানাইজেশনের পিছনের জায়গাটা সে প্রচণ্ডভাবে ব্রেক করেছে। সো গেম প্ল্যানটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে এক্সিকিউশন করেছে লিওনেল স্কলোনি। হ্যাঁ, তার এই টেকটিক্যাল চেঞ্জগুলি কিন্তু দেখবেন লাস্ট 4টা ম্যাচেই প্রচন্ড ইম্প্যাক্ট রেখেছে। হ্যাঁ, প্রচন্ড ইম্প্যাক্ট রয়েছে। ইভেনচুয়ালি যদি আপনি এর আগে সুইজারল্যান্ড ম্যাচেও দেখেন, সেখানেও কিন্তু এই টেকটিক্যাল চেঞ্জের প্লেয়াররা নেমেই কিন্তু মোমেন্টস ঘুরিয়ে দিয়েছে। এবং লাস্ট মোমেন্টে গিয়ে, কারণ ম্যাকালিস্টার গোল না, ওটা বলছি আমি, তার আগের না, ওই সুইজারল্যান্ডে ম্যাকালিস্টার 10 মিনিটসে গোল দিয়েছিল, তারপর আবার গোল কনসিড করে 112 এবং হচ্ছে 122 রাইট, ওখানে লাউতারো মার্টিনেজ নেমে পরে গোল করে, হুলিয়ান আলভারেজ একটা ওয়ার্ল্ড ক্লাস গোল ছিল। সো এইগুলি তো আসলে তাদের টিম স্ট্রেংথ বলেন বা তাদের টিম কম্বিনেশন বলেন, যেটা হয় যে দলটা যখন আসলে খুব গোছানো থাকে, তখন এই ধরনের পজিশনে এবার এই ধরনের একটা কমপ্লিকেটেড অবস্থায় পড়লেও তারা ম্যাচ বের করে মতো তাদের সেই স্ট্রেংথ আছে। সো এখন আমি বলবো যে এখন তাদের মেইন খেলাটা তারা ফাইনালে খেলবে, হোপফুলি এখানেও আমার মনে হয় যে ওই এক্সপিরিয়েন্সটা একটা বড় অংশ রাখবে এখানে। আমি এই কথাটা বোধহয় গত আরেকদিনের শোতেও বলছিলাম যে এবারে বিশ্বকাপে এখন পর্যন্ত 19টি গোল করেছে আর্জেন্টিনা, একটি ওন গোল, এবং তারা 19টি গোল করে কিন্তু একদম টপে রয়েছে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোল করা দল। তার মধ্যে 11টি গোল করেছে 75 মিনিটের পরে। আমি এই শুধু এই কথাটি আরেকবার তুলেছি। তাহলে এই যে 75 মিনিটের পরের যে খেলাটা, 15 মিনিট, লাস্ট 15 মিনিটে গিয়ে একটা তুলকালাম হয়ে যায় বা একটা অন্যরকম কিছু ঘটে যায়। না, আপনার এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। লাস্ট 4টা ম্যাচে কিন্তু আর্জেন্টিনা শেষের দিকে, মানে 75 মিনিটসের পরে গিয়ে কিন্তু তারা খেলা মোমেন্টস পেয়েছে। এইটা অনেকে হয়তো অন্যভাবে একটু বিশ্লেষণ করে যে আর্জেন্টিনা কি শেষের দিকের জন্য এনার্জি রেখে দেয় কিনা, বা শেষের দিকে গিয়ে খেলাটা কেন এত ভালো খেলে। মেইন হলো এটা তো আসলে ম্যাচ সিচুয়েশন এরকম হয়ে যায়, এটা তো ইচ্ছা করে কেউ করতে পারবে না। আপনার যখন খেলাটা শুরু হয়, কেউ চায় না আর্লি গোল না দিতে বা আর্লি গোল কনসিড করতে, তো কেউই চায় না। ইটস সিচুয়েশন অফ ম্যাচ ডিমান্ড। হ্যাঁ, তো ম্যাচ ডিমান্ডের 4টা ম্যাচে এরকম হয়ে গিয়েছে। বাট আর্জেন্টিনা যেটা করেছে, এখানে আর্জেন্টিনা ছাড়াও যদি অন্য কোনো দেশ হতো, অন্য কোনো দল হতো, তারা আসলে 4টা ম্যাচ এভাবে ব্যাকে থেকে সামনে যেতে পারতো কিনা সম্ভব না। হ্যাঁ, ওইটা কিন্তু বড় একটা ফ্যাক্ট ছিল, যেটা আর্জেন্টিনা করে দেখিয়েছে। এবং আর্জেন্টিনা এই ক্রেডিটটা তাদেরকে দিতেই হবে এই ওয়ার্ল্ড কাপে, যে তারা আসলে অন্যান্য দল থেকে একটু আলাদা এই কারণেই যে তারা পিছনে থেকেও ম্যাচ জিততে পারে, এবং তার লাস্ট 4টা ম্যাচ সেভাবেই করে দেখিয়েছে। সো তাদের টিম স্ট্রেংথ নিয়ে তো কথা বলার কিছু নাই। আর মেইন ফ্যাক্ট হলো আপনার দলের যখন রিজার্ভ বেস, মানে সাবস্টিটিউট প্লেয়াররা যখন গুড এনাফ থাকবে, তখন আপনার জন্য কিন্তু ম্যাচ জেতাটা খুব সহজ হয়ে যায়। যেটা স্কোলেনির কাছে কিন্তু অনেক অপশন আছে, আপনি দেখেন। হ্যাঁ, প্লেয়ার একটু টায়ার্ড হয়ে গেলে সে তার অপশন আছে, বা কেউ পারফর্ম না করতে পারলে সাথে সাথে সে কিন্তু 3-4জন প্লেয়ার ফ্রেশ লেগ নামিয়ে দেয়, তারা গিয়ে কিন্তু খেলা মোমেন্টসগুলিকে চেঞ্জ করে। রদ্রিগো ডি পল দেখেন ওই ম্যাচে কিন্তু স্টার্ট করেনি অ্যাগেনস্ট ইংল্যান্ড। হ্যাঁ, তাকে কিন্তু বেঞ্চে বসিয়ে রাখছিল, সিমিওনিকে দিয়ে স্টার্ট করেছে। সিমিওনি যদি দেখেন ফার্স্ট হাফে দুর্দান্ত খেলেছে, অপোনেন্টকে কিন্তু এগ্রেসিভ রেখেছে সিমিওনি। হ্যাঁ, প্রচুর অ্যাটাক করেছে, মারামারি করেছে, এটা কিন্তু তাদের একটা গেম প্ল্যানের অংশ ছিল। হ্যাঁ, ইভেনচুয়ালি ইংল্যান্ডকে পাজেল করে দিয়েছে। ইংল্যান্ডরা কিন্তু একটা সময় ক্রেজি হয়ে গিয়েছিল, ফার্স্ট্রেটেড হয়ে গিয়েছিল। এটা কিন্তু সিমিওনিকে দিয়ে করিয়েছে লিওনেল স্কলোনি। বিকজ সবসময় আপনি টেকটিক্যাল বা সুন্দর ফুটবল দিয়ে কিন্তু আপনি ম্যাচ জিততে পারবেন না, কিছু আমার ডার্টি ফুটবল খেলতে হবে, কিছু কৌশল আপনাকে কিন্তু একটু বাজে কৌশল করতে হবে। বিকজ ইউরোপিয়ানদের সাথে খেলতে গেলে স্কলোনি এগুলো এর আগেও করেছে। সো সিমিওনি কিন্তু ওই পার্টটা খুব ভালো করে দিয়ে গেছে। রদ্রিগো ডি পল যেটা করেছে, নামার পরে দেখবেন যে মেসির সাথে তার বিশাল একটা কম্বিনেশন ছিল, এবং সে ওই রাইট সাইড থেকে প্রচুর ক্রস দিয়েছে, যেগুলো খুব এফেক্টিভ হয়েছে। পিকফোর্ড যদি দেখেন ব্যাক টু ব্যাক 2টা কিন্তু খুব গুড সেভ দিয়েছিল। হ্যাঁ, ওগুলি কিন্তু গোল হতে পারতো। সো এই জিনিসগুলি কিন্তু লিওনেল স্কলোনি সে কিন্তু ফার্স্ট্রেটেড হন, ইজ ভেরি কাম অ্যান্ড কুল। থমাস টুকেল যেখানে প্ল্যানে খুব ভুল করেছে, লিওনেল স্কলোনি সেখানে টেকটিক্যাল চেঞ্জ দিয়ে ম্যাচটা বের করে নিয়েছে। আমি ভাবছিলাম এমিলি ভাই, যে থমাস টুকেলকে নিয়ে এত কথা হচ্ছিল শুরুর দিকে, খুব ভালো ভালো কথা,
সেমিফাইনালের পরে গিয়ে লোকটাকে একদম হ্যাঁ ইভেনচুয়ালি মানে- ইংল্যান্ডের সাবেক প্লেয়াররা তো এখন তাকে ধুয়ে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ দেয়াটাই স্বাভাবিক। খুব এখানে স্বাভাবিক। শুধু ইংল্যান্ডের সাবেক প্লেয়ার, ইংলিশ মিডিয়া, ব্রিটিশ মিডিয়া তো আসলে সারা ওয়ার্ল্ডের ভিতরে সব থেকে মানে আমি বলবো যে একটু অ্যারোগেন্ট, অনেক অ্যারোগেন্ট, অনেক স্ট্রং। ইভেনচুয়ালি থমাস টুগেল যেটা করেছে সেটা তাকে এই ধরনের সমালোচনা তার জন্য ঠিক আছে, কারণ সে একবারে একদম ডিফেন্ডিং এ যাওয়া ঠিক হয়নি। আর্জেন্টিনা দলে ভুল সিদ্ধান্ত খুবই ছিল ভুল এটা, ছিল এবং খুব ভুল সেটা সিদ্ধান্ত ছিল সেটা এটা। সে পানিশমেন্ট পেয়েছে। সো আমি বলবো যে ম্যাচে কোচ একটা বড় ফ্যাক্ট, সেটা আমরা আসলে এই টেকনিক্যাল চেঞ্জগুলি দেখে বুঝতে পারি। একেবারেই তাই। আমরা যদি স্পেনের কথায় চলে আসি, আবার একটি কমন কথাই বলতে হবে, এটা হয়তো আমি কালকের বা ফাইনালের দিন যখন আমরা আবার শো করব তখনও একই কথা বলবো যে স্পেন হচ্ছে এমন একটা দল, প্রথম ম্যাচটা তারা ক্যাবোভের্দের সঙ্গে 0-0 ম্যাচে ড্র হলো, আমরা খানিকটা হতাশ হয়েছি, কারণ একদম বিশ্বকাপ শুরুর আগে থেকে কিন্তু স্পেন খুব হট ফেভারিট ছিল। তারপর তারা যে ম্যাচগুলো খেলেছে গ্রাজুয়ালি খুব দারুণভাবে তারা এগিয়ে গেছে এবং পুরো টুর্নামেন্ট জুড়ে মাত্র একটা গোল কনসিড করেছে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে সবচেয়ে ভয়ঙ্কর টিম ছিল ফ্রান্স। রাইট, ফ্রান্সের কাছ থেকে তারা একটা গোলও কনসিড করেনি এবং মাত্র একটা গোল সেটা বেলজিয়ামের কাছ থেকে অ্যাক্সিডেন্টালি তারা কনসিড করে ফেলেছে। সো এই টিমটা কতখানি ভয়ঙ্কর হবে আর্জেন্টিনার জন্য? না তা তো আপনার কোশ্চেনের ভিতরে অ্যান্সারগুলি কিন্তু রয়েছে। যেটা হয় যে দেখেন এই স্পেন ফ্রান্সকে হারানোর পরে সবাই কিন্তু আসলে এখন এই স্পেনকে অন্যভাবে দেখছে, হ্যাঁ, বিকজ এই ওয়ার্ল্ড কাপে কিন্তু ফ্রান্স সব থেকে Favorite ছিল, সব থেকে বেশি দুর্দান্ত ছিল। ফেভারিট ছিল। তারা যেভাবে স্টার্ট করেছে, হ্যাঁ। যার সবাইকে যেভাবে গোল দিচ্ছিল, কিলিয়ান এমবাপ্পের যে পারফরমেন্স ছিল, ওসমান ডেম্বেলের যে পারফরমেন্স, তো সেই দলটাকে যখন আসলে আপনি হারিয়ে দিয়েছেন তখন তো ডেফিনেটলি আমি বলবো যে এই দলটার স্ট্রেংথ নিয়ে কথা বলার কিছুই নেই। বাট মেইন ফ্যাক্ট হলো যে স্পেন ফ্রান্সের সাথে যে প্যাটার্নে ফুটবল খেলেছে, তারা কিন্তু তাদের প্লেইং স্টাইল থেকে কখনো বের হয়নি। তারা তাদের স্টাইলে ফুটবল খেলেছে। ইভেনচুয়ালি তাদের অপোনেন্টকে নিয়ে কিন্তু আলাদা কোনো প্ল্যানও করেনি। লাইক কিলিয়ান এমবাপ্পে বলেন, ওসমান ডেম্বেলে বলেন, তাদের নিয়ে কিন্তু আলাদা কোনো প্ল্যানও ছিল না। তারা তাদের বেসিক যে নর্মাল যে প্লেইং স্ট্র্যাটেজি সেইটাই মেনটেন করেছে, সেইটাই মেনটেন করে তারা দুর্দান্ত করেছে। বাট তারা যেটা করেছে মিডফিল্ডে প্রচুর রদ্রির কথা আলাদা করে তো রদ্রি, উল্লেখ করতে হবে, ডেফিনেটলি মাথা রদ্রি নষ্ট। ওই ম্যাচের আমি বলবো যে মানে প্লেয়ার অফ দ্য ম্যাচ, হ্যাঁ সব থেকে ইম্প্যাক্টফুল ফুটবল খেলেছে এবং রদ্রি এরকমই খেলে সবসময়। তো রদ্রির যেটা সুবিধা হচ্ছে, রদ্রিকে ফেবিয়ান রুইস এবং ড্যানি অলমো একটা প্রপার সাপোর্ট দিয়েছে, হ্যাঁ ওই ম্যাচে প্রচন্ড সাপোর্ট দিয়েছে, যার কারণে ইভেনচুয়ালি ভিয়েনা ওখান থেকে এসে তাকে একটা সাপোর্ট দিয়েছে। লামিন ইয়ামাল অনেক সময় আমরা দেখেছি মিডফিল্ডের সাথে একটা লিঙ্ক আপ হয়েছে, ওয়ারজাবাল পিছনে এসেছে। সো স্পেনের স্ট্রংয়ের জায়গাটা কিন্তু ওটাই, হ্যাঁ টপ সামনে যে ছয়জন মিডফিল্ড ইভেন সামনে যে তিনজন প্লেয়ার থাকে, তারা একটা বিশাল কম্প্যাক্ট হয়ে যায় মিডফিল্ডে এসে, যার কারণে তারা বল পজিশনে দেখবেন সবার থেকে বেশি থাকে। থ্রু অফ দ্য ওয়ার্ল্ড কাপ স্পেনের মতো বল পজিশন কিন্তু কেউ রেখে ম্যাচ জিততে পারেনি। তারা 60+ বল পজিশনে ম্যাচ বের করে নিয়েছে তাদের নিজেদের হাফে রেখে। ইভেনচুয়ালি বল পজিশনটা রাখে কিন্তু অপোনেন্ট হাফে, এমন না যে তারা নিজেদের হাফে বল পজিশন রাখছে। যদিও ফ্রান্সের সাথে 51% বল পজিশন ছিল, বাট বাকি ম্যাচগুলিতে দেখবেন যে 65, 64 বা 70% বল পজিশন নিয়ে তারা ম্যাচ জিতেছে। বল পজিশন নিজের কাছে রাখলে যে সেফটা থাকে, বল যখন আপনার কাছে থাকবে দ্যাট মিনস ইউ আর সেফ, বিকজ বলটাই তো আলটিমেটলি গোল হবে। তো তারা ওইটাকে বেশি রাখার চেষ্টা করে। ইভেনচুয়ালি তারা যেটা করে, অপোনেন্ট যখন বল তাদের কাছ থেকে নিয়ে না, সাথে সাথে কাউন্টার প্রেস করে আবার বলটা ছাড়ার সাথে সাথে নিয়ে, ইটস ভেরি শর্ট টাইম, 10 to 12 সেকেন্ডের ভিতরে তারা বলটাকে আবার রিগেইন করে ফেলে। সো স্পেনে কোনো স্ট্রেংথের জায়গা অনেক। ইভেনচুয়ালি স্পেনের যে 4জন সলিড ব্যাক রয়েছে, কোভার্সি, ল্যাপোর্ট এবং ইভেনচুয়ালি পোরো এবং হলো কুকুরেলা, দুর্দান্ত প্লেয়ার। ইভেনচুয়ালি আপনি দেখেন পোরোর মতো প্লেয়ার ব্যাক টু ব্যাক 2টা গোল করে ফেলেছে রাইট ফ্ল্যাঙ্ক থেকে, রাইট ব্যাকের প্লেয়ার। সো স্পেনের স্ট্রেংথ নিয়ে তো কোনো কিছু বলার নাই, বাট আমার কাছে মনে হয় এই আর্জেন্টিনার সাথে স্পেন স্ট্রাগল করবে ইন এ সেন্স এই কারণে, আপনি দেখেন আর্জেন্টিনা 4জন মিডফিল্ডার নিয়ে খেলে আর স্পেন খেলে 3জন মিডফিল্ডার নিয়ে, 4-2-3-1 খেলে। বাট ড্যানি অলমো ট্রাক করে ফেবিয়ান রুইজ এবং রদ্রির সাথে একটা কানেকশন তৈরি করে। বাট আর্জেন্টিনা যেটা করে, আর্জেন্টিনা 4জন মিডফিল্ড মাঝখানটাতে ওভারলোড করে এবং তারা একটু ডার্টি ফুটবল খেলে। তারা আসলে খুব গোছানো ফুটবল খেলবে না, বাট অপোনেন্টের খেলাটাকে নষ্ট করবে, হ্যাঁ যেটা তারা শুরুতেই নষ্ট করার ট্রাই করবে, টেম্পারটা ধরে রেখে স্পেন আগাতে পারলে এগিয়ে যাবে। ইভেনচুয়ালি দেখেন ইংল্যান্ডের সাথে যারা যেটা করেছে, ডেকল্যান রাইস এবং অ্যান্ডারসনকে কিন্তু তারা কোনো বিল্ড আপ করতে দেয় না, তারা সবসময় তাদের খেলাটা নষ্ট করে, যার কারণে দেখবেন ইংল্যান্ড কিন্তু বড় কোনো চান্স তৈরি করতে পারেনি। সো এই গেম প্ল্যানটা কিন্তু আপনার স্পেনের সাথেও তাদের থাকবে, তারা মিডফিল্ডে ডমিনেট করার চেষ্টা করবে, অ্যাট দ্য সেম টাইম তারা জানে সামনের দিকে গোল করা তাদের লিওনেল মেসি রয়েছে, সে কোনো না কোনো ভাবে গোল একটা হয়তো বের করবে। ভাইয়া গত বিশ্বকাপে নিশ্চয়ই আপনার মনে আছে আমরা একসঙ্গে খেলা দেখেছিলাম এবং ওইটা একটা অন্যরকম ব্যাপার ছিল, টানটান উত্তেজনা, যে 36 বছরের এই দুঃখ অভিশাপকে কাটিয়ে উঠতে পারবে কিনা আর্জেন্টিনার, এবং প্রত্যেকে চোখের পানি ফেলেছে। আমাদের কাছে আপনি ফেলেননি চোখের পানি? দ্যাটস ট্রু যে আমি ফেলিনি। যাই হোক, বাট সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে
একটা অসম্ভব নাটকীয় ফাইনাল আমরা দেখেছি এবং তখন মনে হচ্ছিল যে এটাই সর্বকালের সেরা সবচেয়ে final। নাটকীয় ফাইনাল বা সেরা Right, ফাইনাল। right, এবারে বিশ্বকাপও কিন্তু খুব দারুণ দুটো টিম মুখোমুখি হচ্ছে exactly. এবং এবারে সেমিফাইনাল আমরা দেখেছি যে একদম র্যাঙ্কিং এর টপ 4টি দল সেমিফাইনাল খেলছে, সেই জায়গা থেকে স্পেন এবং অন্যদিকে হচ্ছে আর্জেন্টিনা। কি মনে হয় যে এই ফাইনালটা আসলে কোনো গোল কি তারা শুরুর দিকে কনসিড করবে নাকি পুরোপুরি টাই ব্রেকারে চলে যাবে? না, এই ম্যাচটা খুব ইন্টারেস্টিং হবে। ইভেনচুয়ালি এই ম্যাচটা তো অনেক গোল হতে পারে, যেটা লাস্ট ফ্রান্স এবং আর্জেন্টিনা ম্যাচ আমরা 2022 দেখলাম 6টা গোল হয়েছিল এবং ম্যাচে। আপনার হ্যাটট্রিক করে ফেললেন সেখানে কিলিয়ান এমবাপ্পে, রাইট, মেসি 2টা গোল করেছে। সো এই ম্যাচটা এরকম হতে পারে, এক হতে পারে যে ম্যাচটাতে একদমই গোল হবে না, এক্সট্রা টাইমে যেতে পারে পেনাল্টি শুট আউটে, বা এক হতে পারে, আবার অনেকগুলি গোল হতে পারে বিকজ ম্যাচটা ওপেন থাকবে। হ্যাঁ, কেউ ওই যে লো ডিফেন্ডিংও করবে না, মিডফিল্ড ডিফেন্ডিংও করবে না। স্পেনের সৌন্দর্যের খেলাটা হয়তো আর্জেন্টিনা একটু নষ্ট করবে, তারা হয়তো তাদের ওই গেম প্ল্যানটাকে এক্সিকিউশন করতে দিবে না। অ্যাট দ্য সেম টাইম আমরা জানি যে ডিফেন্সিভ অর্গানাইজেশনে স্পেনের মতো এত সলিড কেউ নেই, আপনি যেটা বলছেন মাত্র একটা গোল তারা কনসিড করছে, তো সেই জায়গাটা হয়তো আর্জেন্টিনা আবার ব্রেক করে ফেলতে পারে বিকজ আর্জেন্টিনা হ্যাভ লট অফ গোল স্কোরার রিসেন্টলি। আসলে যদি লাস্ট কয়েকটা ম্যাচ দেখেন সেখানে লাউতারো মার্টিনেজ, ম্যাকেলিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, মেসি সবাই কিন্তু গোল করছে, এটা কিন্তু তাদের দলের জন্য বড় একটা স্ট্রেংথ। সো আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা যেটা করবে আর কি, ইংল্যান্ডের সাথে যেটা করেছে, যদি স্পেন, ইংল্যান্ড হয়তো অনেক স্পেস কিন্তু দেয় নাই আর্জেন্টিনাকে, বাট স্পেনের ক্ষেত্রে যেটা হবে, স্পেন কিন্তু আবার এত লো ডিফেন্ডিং এত প্লেয়ার পিছনে যাবে না, অনেক স্পেস কিন্তু তখন পাবে। মেসি কিন্তু অনেক জায়গা অপারেট করার চান্স পাবে, লাউতারো মার্টিনেজ বা যাই স্টার্ট করে হুলিয়ান আলভারেজ, তারা কিন্তু অনেক স্পেস পাবে। সো এইটা আবার স্পেন কিভাবে হ্যান্ডেল করবে, বিকজ কিলিয়ান এমবাপ্পে এবং ওসমান ডেম্বেলেদেরকে যে তারা যেভাবে প্রোটেক্ট করেছিল, ওদের থেকে কিন্তু একটি ডিফারেন্ট রোলে কিন্তু আবার আর্জেন্টিনা খেলে। তারা 4-4-2-তে খেলে, হুলিয়ান আলভারেজ এবং আপনার লিওনেল মেসি কিন্তু একটা জায়গায় স্থির থাকে না, সে দেখবেন বিভিন্ন জায়গায় অপারেট করতে থাকে, সে যে ফ্রি স্পেসগুলি যায় ওইগুলি ম্যাচ রিড করে কিন্তু সেই জায়গাগুলি কিন্তু নেওয়ার চেষ্টা করছে, এগুলি কিন্তু স্পেনের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। সো আমি বলবো যে ম্যাচটা খুব কম্পিটিটিভ হবে এবং খুব ইন্টারেস্টিং এবং এক্সাইটিং হবে, এই কারণে কারণ দুইটা দল কিন্তু দুইটা প্যাটার্নে ফুটবল খেলে। তো সেই জায়গা থেকে ওই লাস্ট ওয়ার্ল্ড কাপের মতো এতগুলো গোল নাও হতে পারে, বাট খেলাটা খুব ভালো হবে এটা আমি আশা করছি, বিকজ দুইটা দলই আসলে চাইবে ম্যাচটা জেতার জন্য। স্পেশালি আর্জেন্টিনা খুব এই মুহূর্তে খুবই ভয়ঙ্কর অবস্থায় আছে, তারা আসলে তাদের স্ট্রেংথ যেভাবে দেখাচ্ছে, তাদের কনফিডেন্স যেভাবে আসলে গ্রো করছে, আমার কাছে মনে হয় এই আর্জেন্টিনাকে হারানোটা কঠিন হয়ে যাবে, ভীষণ রকম কঠিন হয়ে যাবে এবং নিঃসন্দেহে এটা বলার অপেক্ষা অনেকে হয়তো রাখে স্পেনকে এগিয়ে রাখবে, আমার কাছে মনে হয় অনেকেই রাখছে, বাট আমি এই আর্জেন্টিনাকে খুব আমার এই মুহূর্তে খুব ভয়ানক মনে হচ্ছে, বিকজ তারা ম্যাচ কোনোভাবে হারতে চাইবে না, একেবারেই না। আমি একটু আগেই লক্ষ্য করছিলাম যে আপনি আমাকে যখন বলে ফেললেন যে আপনি তো কাঁদেননি, যাই হোক এই ব্যাপারগুলো তো আমাদের থেকেই যে আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে, বাট আমি সবসময় চাই যে যারা ভালো খেলবে, আপনি গত ওয়ার্ল্ড কাপও চেয়েছিলেন মেসি ওয়ার্ল্ড কাপ জিতুক, হ্যাঁ আমি অবশ্যই ব্রাজিলের সাপোর্টার, বাট আমি কিন্তু চেয়েছি মেসির হাতে বিশ্বকাপটা উঠুক, কারণ দরকার ছিল সেটা। দুটো দলের কথা যদি বলি, একদম আমি ইন্ট্রোতে বলছিলাম যে 1966 মানে 1966 এ বিশ্বকাপে তারা মুখোমুখি হয়েছিল গ্রুপ পর্বে, তারপর কিন্তু বিশ্বকাপের এই দুই দল মুখোমুখি হয়নি আমি ভুল না করলে। বাট এর বাইরে যদি আমি দুই দলের মুখোমুখি হওয়ার কথা বলি, 14 বার মুখোমুখি হয়েছে, 6 বার স্পেন জয়লাভ করেছে, 6 বার আর্জেন্টিনা, 2 বার ড্র হয়েছে, তার মানে কিন্তু এখানেও মানে ব্যালেন্স। রাইট, দেখেন এটা কিন্তু একটা ম্যাচ হওয়ার কথা ছিল ওয়ার্ল্ড কাপের আগে, ফিনালিজিমা, হ্যাঁ, বিকজ ইউরো চ্যাম্পিয়ন হলো আপনার আর স্পেন, আর ওদিকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। এই ম্যাচটা কিন্তু স্কোলিনি ইচ্ছা করে খেলেনি, হ্যাঁ, সে খেলেনি সামহাও ইন সেন্স, আমার কাছে যেটা মনে হয় সে তার টিমের স্ট্রেংথটা আসলে দেখাতে চেয়েছিল না, হ্যাঁ, ইউরোপিয়ান কোনো দলকে, এবং তার ফ্রেন্ডলি ম্যাচগুলি খেলেছিল, প্রিপারেশন ম্যাচগুলি খেলেছিল, সেই ম্যাচগুলো কিন্তু ইউরোপিয়ান দলের সাথে খেলেনি, শুধু আইসল্যান্ডের সাথে খেলেছিল, বিকজ সে চাচ্ছিল না তার স্ট্রেংথ কোথায় সেগুলি কাউকে ফোকাস করার জন্য, যার কারণে সে কিন্তু ফিনালিজম এটা কিন্তু সামহাও সে ক্যান্সেল করে দিয়েছে, স্পেনের সাথে ম্যাচটা ছিল। সো আমার কাছে মনে হয় যে লিওনেল স্কলোনির এই প্ল্যানিংগুলি আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনাকে ডে বাই ডে খুব শার্প করছে, হ্যাঁ। ইভেনচুয়ালি আপনি যদি দেখেন এই আর্জেন্টিনার স্কোয়াডটা এতই দুর্দান্ত, যেটা বললাম যে যদি 11 জনের বাইরে আরও 11 জন প্লেয়ার আপনি এখান থেকে বেছে নিতে বলেন, সেই লেভেলের প্লেয়ার কিন্তু তার দলে আছে। সো আমার কাছে মনে হয় যে আপনি যে পরিসংখ্যানগুলি বলছেন, পরিসংখ্যান আসলে পার্টিকুলারলি ম্যাচ ডেতে তেমন কোনো কিছু ভেরি করে না, এটা একটা অতীত হিস্ট্রি হয়ে থাকে, হ্যাঁ। সো এই ম্যাচ ডেতে আসলে দেখতে হবে যে দুইটা দল আসলে কোন টেম্পারমেন্ট নিয়ে ম্যাচ খেলে, বিকজ এখন আমাদের এই ম্যাচগুলিতে ট্যাকটিক্যাল অ্যানালাইসিসের থেকেও মেন্টাল স্ট্রেংথ যাদের বেশি, হ্যাঁ। সো এইখানে আসলে কারা এগিয়ে থাকবে, এখানে আমার কাছে মনে হয় যে স্পেনের থেকে আর্জেন্টিনা এগিয়ে থাকবে, বিকজ আর্জেন্টিনা তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা লাস্ট 4টা ম্যাচ যেভাবে
খেলে আসছে আপনার স্পেনকে কিন্তু ওভাবে ফেস করতে হয়নি। হ্যাঁ, সো স্পেন হয়তো চিন্তা করবে যে তারা অ্যাজ ইউজুয়াল তাদের প্লেইং স্ট্র্যাটেজি দিয়ে আর্জেন্টিনাকে হারিয়ে দেবে, বাট এটা ইজ ভেরি রং কনসেপ্ট। আর্জেন্টিনাকে কিন্তু আপনি ওই ফ্রান্সের সাথে খেলে ম্যাচ হারাতে পারবেন না, বিকজ আর্জেন্টিনা যেটা একটা প্রবলেম ছিল সেটা কিন্তু তারা লাস্ট ম্যাচে কাটিয়ে উঠেছে ডিফেন্সিভ অর্গানাইজেশনে। তারা কিন্তু এখন আর খুব হাই ডিফেন্ডিং লাইন আপ খেলবে না, বিকজ তারা জানে পিছনে স্পেস দিলে তারা কভার করতে পারে না। সো তারা কিন্তু তাদের ব্যালেন্স এবং সিকিউরিটি রেখে তারা কিন্তু এখন অ্যাটাকে যায়। সুতরাং আমি বলবো যে ম্যাচটা খুব যে টেকটিক্যাল হবে তা না, আর্জেন্টিনা একটু ডাইটি ফুটবল খেলার চেষ্টা করবেন দ্য মিডফিল্ড, বিকজ তারা যদি রড্রি বা ফেবিয়ান রুইস এদেরকে যদি পেড্রি যদি খেলে, এদেরকে যদি কোনোভাবে সামহাউ ম্যানেজ করে ফেলতে পারে দেন কিন্তু আমরা একটু স্ক্রিনে চোখ রাখি প্রিয় দর্শক, দেখে নেব আর্জেন্টিনা এবং স্পেনের ফাইনালের সম্ভাব্য লাইন আপ এবং ফরমেশন কি হতে পারে। আমরা ফাইনাল নিয়ে অনেক কথা বললাম, যদি একটু আজকের ম্যাচে যাই। আজকের বলতে হচ্ছে 19 তারিখ রাত 3টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং ইংল্যান্ড, এবং এই তৃতীয় নির্ধারণী ম্যাচটা আমার কাছে খুব হতাশাজনক। মানে এটা একটা মেন্টাল টর্চার যে আমরা জিততে পারিনি, কিন্তু এই খেলাটা খেলতে হবে মনোযোগ দিয়ে। ইভেন্চুয়ালি দিদিয়ার দেশমও কিন্তু এই প্রেস কনফারেন্সে বলছে যে এই খেলাটা কোনো সামহাও কোনোভাবে ক্যান্সেল করা যায় কিনা, তারা খেলতে চাচ্ছে না, বিকজ আলটিমেটলি তো যারা তৃতীয় হবে তাদের এটা ইজ ভ্যালুলেস। হ্যাঁ, এটা মানে একটা হয়তো ফিফা অফিসিয়াল ম্যাচ, বাট এইটা যারা তৃতীয় নির্ধারণ, যারা ফাইনাল খেলতে আসছে, যারা চ্যাম্পিয়ন হতে আসছে, তাদের কাছে এই ম্যাচটা কিন্তু কোনো ভ্যালু নেই। হ্যাঁ, ইভেন্চুয়ালি হারার পর তো আরো আসলে তারা একটা প্রশ্ন আছে, কিলিয়ান এমবাপ্পে কি খেলবে নাকি চলে যাবে? কিলিয়ান এমবাপ্পে সামহাও খেলতে পারে, বিকজ তার তো গোল্ডেন বুটের একটা তার যেহেতু কম্পিটিশন আছে মেসির সাথে, 8 গোল করে তারা দুজনই টপ স্কোরার। ইভেন্চুয়ালি হ্যারি কেনের কিন্তু 6 গোল আছে, হ্যাঁ, বেলিংহ্যামেরও 6 গোল আছে। তারা চাইবে হয়তো এই ম্যাচে হয়তো গোল টোল করে, কারণ লিওনেল মেসি 4টা অ্যাসিস্ট অলরেডি করে ফেলেছে। এখন এই ধরনের ম্যাচে আরেকটা হলো যে ফ্রান্সের জন্য হলো যে দিদিয়ার দেশমের কিন্তু এটা লাস্ট ম্যাচ। হ্যাঁ, তার কিন্তু ফ্রান্সের হয়ে কিন্তু সে আর ডাগআউটে থাকছে না। হ্যাঁ, জিদান চলে আসবে। সো এত বছরের ক্যারিয়ারে হয়তো তার প্লেয়াররা চাবে এই ম্যাচটা তাকে জয় দিয়ে শেষ করতে। এটাও একটা তাদের জন্য হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে, হওয়াটা উচিত, বিকজ তাদের কোচ এত বছরের কোচ ছিল, ডেফিনেটলি 2টা ওয়ার্ল্ড কাপের ফাইনালে তারা নিয়েছে, একটা চ্যাম্পিয়ন করেছে। সো সেখান থেকে তো ডেফিনেটলি আমি বলবো যে এই কোচের জন্য হলো তার এই ম্যাচটা খেলতে চাবে, এবং রিসেন্টলি তার মাকে হারিয়েছে দিদিয়ার দেশম। সো সেই জায়গা থেকে আমার মনে হয় ফ্রান্স হয়তো ম্যাচটাকে সিরিয়াস নিতে পারে, বাট ইংল্যান্ডের সাইড থেকে যদি বলি তারা হয়তো তাদের অনেক ফ্রেশ প্লেয়ারদেরকে হয়তো এই ম্যাচে সুযোগ দেবে। হ্যাঁ, বিকজ ফ্রান্স কি কাজটা করবে যে বেঞ্চের অনেক প্লেয়ারদের ফ্রান্সও খেলাবে, ফ্রান্সও ডেফিনেটলি হয়তো কিলিয়ান এমবাপ্পেকে সামনে রেখে, বিকজ তাদের তো টিমের স্ট্রেংথ অলমোস্ট ইকুয়াল। হ্যাঁ, তাদের যদি সেন্টার ব্যাকে দেখেন উপমেকানো সেলিভা খেলে, বাট বসে থাকে ইব্রাহিম কনাতে, সেম একই প্লেয়ার। হ্যাঁ, বাট 19-20 এরকমের তফাৎ। তো তাদেরকে দিয়ে যারা একদমই ম্যাচ পায় না, গেম টাইম পায় না, 2টা দলই আমার কাছে মনে হয় যে তাদের ফ্রেশ প্লেয়ারদেরকে দিয়ে খেলাবে। ইংল্যান্ডের যেটা হচ্ছে, ইংল্যান্ড যদি লাস্ট 4টা ম্যাচ দেখেন, তারা 120 মিনিট করে ম্যাচ খেলেছে, 90 মিনিট খুব হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলেছে, তাদের অনেক প্লেয়ার টায়ার্ড রয়েছে। তারা হয়তো তাদের বেশি রেস্ট প্লেয়ারদেরকে নিয়ে নামানোর সুযোগ আছে, বিকজ তাদের অনেক ফ্রেশ এনার্জি ভালো প্লেয়ার আছে, তারা হয়তো স্টার্টিং 11-এ চেঞ্জ আনতে পারে। অ্যাট দ্য সেম টাইম ফ্রান্সও আমার কাছে মনে হয় যে অনেক তাদেরও অনেক প্লেয়ার সুযোগ পায়নি ওয়ার্ল্ড কাপে, যারা আমার কাছে মনে হয় যে গেম টাইম খুব কম পেয়েছে, তাদেরকে দিয়ে হয়তো দিদিয়ার দেশম স্টার্টিং 11 সাজাতে পারে। আবার এমনও হতে পারে 2টা দলই তাদের ফার্স্ট চয়েস প্লেয়ারদেরকে দিয়েও খেলাতে পারে, বিকজ আলটিমেটলি এটা একটা প্রেস্টিজিয়াস ম্যাচ। হ্যাঁ, বিকজ ইংল্যান্ড ফ্রান্স এই ম্যাচটা তো সামহাও ম্যাচের উইনিং এবং লুজের তো রেকর্ডটা থেকে যাবে। তো সেই জায়গায় হয়তো চিন্তা করে থমাস টুকেল এবং দিদিয়ার দেশম তাদের বেস্ট প্লেয়ারদেরকেও নামাতে পারে। বাট আপনি যেটা বলছেন আমি আপনার সাথে একমত, এটা আসলে তারাও মানছে এই ম্যাচটা ভ্যালুলেস, এবং অনেকেই বলছে যে ফিফার কাছে হয়তো নেক্সট ওয়ার্ল্ড কাপে এরকমের দাবি আসছে যে তৃতীয় নির্ধারণী ম্যাচ যেন না রাখা হয়। বিকজ যারা সেমিফাইনাল খেলে ফাইনালে খেলতে চায়, তারা তৃতীয় নির্ধারণী ম্যাচ খেলতে চায় না। হ্যাঁ, এটা একটা বিশাল টর্চার, ইভেন্চুয়ালি তাদের ওই মানসিকতাও থাকে না। এখন কথা আসতে পারে যে যেই অ্যামাউন্ট অফ মানিটা দেয়া হবে, রাইট, প্রাইজ মানি, সেটা হয়তো এমন হতে পারে যে যারা গোলের সংখ্যা বেশি হলো বা এগিয়ে থাকলো, রাইট, তৃতীয় চতুর্থ নির্ধারণ করে দিল, রাইট, তৃতীয় চতুর্থ নির্ধারণ করে দিল, কারণ এই ম্যাচটা খেলাটা একটা অসম্ভব লেভেলের মেন্টাল প্রেসার। বাট এটা ফিফার যেটা হয় যে ফিফা একটা ম্যাচ খেলাতে পারলে এটা একটা রুলস রেগুলেশন তো আছে, ওই জায়গা থেকে ফিফা আসলে এটাকে মেইনটেইন করছে। বাট টিমদের জন্য আসলে এটা খুব মানে একটা বোরিং ব্যাপার আর কি, তারা খেলতে চায় না। এবং দিদিয়ার দেশম এবং থমাস টুকেল বলছে যে এই ম্যাচটা কোনোভাবে সামহাও ক্যান্সেল যায় কিনা। আমার মনে হয় যে 2টা দল ওই রকমের সিরিয়াস থাকবে না এই ম্যাচে, আর ইন্ডিভিজুয়াল প্লেয়াররা হয়তো তারা চাইবে গোল টোল করে গোল্ডেন বল বা গোল্ডেন বুট যদি জেতা যায়। এই দুটো টিম ইংল্যান্ড এবং ফ্রান্স মুখোমুখি হয়েছে এখন পর্যন্ত 32 বার, তার মধ্যে ইংল্যান্ড জয়লাভ করেছে 17 বার, ফ্রান্স 10 বার, 5 বার ড্র হয়েছে। বাট এটা আসলে খুব একটা ম্যাটার করে না, কারণ ফ্রান্স যে মানে ফর্মে আছে সেই ফর্মে থাকাটাও এখন আর ম্যাটার করে না। কারণ আমি সুপার হতাশ হয়েছি যখন ফ্রান্স হেরে গেছে স্পেনের কাছে, মানে এই ফুটবলটা চাইনি, যেটা কি খেলছে
ফ্রান্স? না, এটা আমি ওই ম্যাচের আগে অনেকেই বলেছিলাম যে স্পেন এই ম্যাচ জিতবে, সব জায়গায় বলেছি, কারণ স্পেন একমাত্র দল যারা ফ্রান্সকে হারাতে পারবে, বিকজ ওই ক্যাপাবিলিটি Capability আছে। তাদের আছে এবং তাদের গেম প্ল্যানটা তারা বেশ ভালোভাবে এক্সিকিউশন করেছে। বাট ইংল্যান্ড আর ফ্রান্সের যদি ম্যাচটা দেখেন, এখানেও ফ্রান্স এগিয়ে থাকবে। হ্যাঁ, ইংল্যান্ড এই সামহাও এখন তারা ওই অবস্থায় নাই। হ্যাঁ, তারা আর্জেন্টিনার হারার পরে তাদের অনেক প্লেয়াররাই ডিমোলাইজ হয়ে গেছে, বোথ টিম। বাট যেটা বললাম যে ফ্রান্সের ম্যাচ জেতার অন্যতম কারণ দিদিয়ার দেশমের লাস্ট ম্যাচ। একজন কোচের জন্য এত বছরে একজন কোচ তাদের সাথে ছিল, এত সাকসেস দিয়েছে, ডেফিনেটলি তার জন্য তার লাস্ট শেষ ম্যাচটা ডেফিনেটলি তার উইনিং দিয়ে শেষ করতে চাইবে। সেই ক্ষেত্রে হয়তো ফ্রান্স ম্যাচটাকে হয়তো সিরিয়াস নিতে পারে, বাট ইংল্যান্ড আমার কাছে মনে হয় যদি সিরিয়াস নেও তাও ফ্রান্সের সাথে পারবে না আমার মনে হয়। দ্যাটস ট্রু। প্রিয় দর্শক, স্ক্রিনে চোখ রাখবো, দেখে নেব ফ্রান্স এবং ইংল্যান্ডের সম্ভাব্য লাইন আপ আর ফরমেশন কি হতে পারে। একদিকে ওসমান ডেম্বেলে, মাইকেল ওলিসে, লিয়ান এমবাপ্পে ডেফিনেটলি চাইবে যে আরো অ্যাসিস্ট করে, আরো গোল করে একদম টপে চলে যেতে, গোল্ডেন বুট পেতে। অন্যদিকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় শীর্ষে থাকতে। ফাইনালে কিন্তু লিওনেল মেসি সেটাই চাইবে, তার জায়গা ধরে রাখতে। অবশ্যই। অন্যদিকে রয়েছে হ্যারি কেইন, তার জন্য কতটুকু সুযোগ আছে, একটা অ্যাসিস্ট আমি ভুল না করলে 6টা গোল, রাইট, এবং বেলিংহামেরও কিন্তু সেম। 6টা গোল, রাইট। সো এরা দুজনও কিন্তু চাইবে এই ম্যাচে জ্বলে উঠতে। না, চাইবে, বাট ডিফিকাল্ট ফর হ্যারি কেন অ্যান্ড জর্জ বেলিংহাম, বিকজ তাদের গোল করতে পারো বেশি। সো ইংল্যান্ড ফ্রান্স ম্যাচে তো অনেক গোল হবে না, এবং আপনি চাইলে গোল করতে পারবেন না। রাইট। তো সেখানে কিলিয়ান এমবাপ্পের সুযোগটা বেশি আছে। সে যদি একটা দুইটা গোল করে তো সে হয়তো ইন্ডিভিজুয়ালি হয়তো এই ট্রফিটা জিততে পারে, বাট মেসি কিন্তু তারও একটা ম্যাচ রয়েছে। সো মেসি নিজেও চাইবে, মেসি অবশ্যই এগুলো চায় না, এগুলো অটোমেটিক মেসির কাছে এসে ধরা দেয় আর কি। বিকজ এই ওয়ার্ল্ড কাপে মেসি যে 8টা গোল করবে সেটা তো আমরা কেউ আশা করিনি। 4টা অ্যাসিস্ট এবং সব থেকে টপ প্লেয়ার, বাট গোল্ডেন বল সে অলরেডি তার জন্য এটা রেডি আছে আর কি। হ্যাঁ, তো সেটা তো সে পেতে যাচ্ছে ইভেনচুয়ালি। গোল্ডেন বুটও যদি পায়, এটা তো আমি বলবো যে আনবিলিভেবল পারফরমেন্স। হ্যাঁ, এবং এটা মেসির দ্বারাই সম্ভব। আর এইদিকে যদি বলি কিলিয়ান এমবাপ্পে হয়তো এই ম্যাচটা হয়তো একটু সিরিয়াস খেলতে পারে, বিকজ লাস্ট ওয়ার্ল্ড কাপও সে কিন্তু গোল্ডেন বুট জয়ী প্লেয়ার। হ্যাঁ, 8 গোল করে টপ স্কোরার ছিল। এবারও সে হয়তো ব্যাক টু ব্যাক 2টা চাবে নিজের করে নিতে। যদিও তার টিম সাকসেস হয়নি, তার মন ভীষণ খারাপ। তার প্রেস কনফারেন্সের কথাগুলি শুনছিলাম, সে আসলে এখন খেলার ভিতরে নেই, মুড নেই তার খেলার। ইভেনচুয়ালি স্প্যানিশ গণমাধ্যম, ফ্রান্স গণমাধ্যম সবাই তাকে বেশ সমালোচনা করেছে, বিকজ প্যারিস সেন্ট জার্মে সেরেছে, রিয়েল মাদ্রিদে গিয়েছে, সেখানে কোনো ট্রফি পায়নি। আলটিমেটলি হি ইজ ইন প্রেশার, বাট এইটা আসলে ওভারকাম করতে পারবে কি না ওইটা দেখার বিষয়, বিকজ ম্যাচ হারলে আসলে প্লেয়াররা বিভিন্ন কারণে ডিমোলাইজ হয়ে যায়। তো পারফর্ম করা খুব টাফ। সো বোথ টিম ফর আমার কাছে মনে হয় যে দুইটা দলই খুব যে স্ট্রং একটা ম্যাচ খেলবে তা না, একটা ফানি ম্যাচ বা একটা এরকমের মানে ওপেন ম্যাচ হবে, সেখানে অনেক গোলও হতে পারে। তো টি-20 ম্যাচ এরকমই হয়। একদম। আর 3টায় ম্যাচ, আজকে এই ম্যাচ দেখার খুব আগ্রহ আমার খুব একটা নেই। না, আমার একটু আগ্রহ আছে এই কারণে, কারণ আপনি যেটা শুরুতে বলছিলেন আলটিমেটলি ওয়ার্ল্ড কাপ তো শেষের দিকে, আর মাত্র 2টা ম্যাচ আছে, 102টা ম্যাচ শেষ। হ্যাঁ, আমার মনে হয় যে আরো কিছু দিন হলে ভালো হতো। ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেলে কিন্তু তখন আমাদের খারাপ লাগে। আগামী বিশ্বকাপে 64 দল তখন খুব জমবে, আমি জানি না তখন আমি কোথায় থাকবো, বাট হলে ভালো হবে আমাদের জন্য একটা টাইম পাসের ভালো একটা অপশন হয়ে যায়। আমরা খেলা দেখে দেখে কিন্তু আমাদের সময়টা কেটে যায়। রাইট, আমরা অনেক ডিসকাশন করতে পারি, পারি, মানুষ অনেক মানে অন্যায় করা থেকে বিরত থাকে, ফুটবল নিয়ে পড়ে থাকে, এটাও খুব ভালো একটা দিক। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এমিলি ভাই, অনেক ভালো থাকেন, আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, সময় হচ্ছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন। যদি সম্ভব হয় আজকে তৃতীয় নির্ধারণী ম্যাচটি দেখুন, এবং অবশ্যই 20 তারিখ রাত 1টায় ফাইনাল ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর। আমরা জানি না, বাট হোপ ফর দ্য বেস্ট। দুটো দলের জন্যই থাকবে শুভকামনা। আর দেখতে থাকুন টেলিক্যাশ প্রেজেন্স টিভিএস ম্যাচ অ্যানাটমি।